একটা 7 বছরের বাচ্চা, তো সে হচ্ছে কমপ্লেন নিয়ে আসলো যে তার হচ্ছে ফিভার আছে, জ্বর আছে, জ্বরটা হাই গ্রেডই মোটামুটি, আমি ধরলাম 103 ডিগ্রি ফারেনহাইট। তো এই জ্বর নিয়ে হচ্ছে বাচ্চাটা আসলো, পাশাপাশি তার চিলস আছে, একটু কাঁপানি দিয়ে জ্বর আসছে, এবং তার কাফ আছে, কাফ অর্থাৎ ঠান্ডা লাগছে। হ্যাঁ, তো আমি তার হিস্ট্রি শুনলাম, এই হিস্ট্রিগুলো শুনলাম, তারপর আমি কিছু এক্সামিনেশন করলাম। তো এক্সামিনেশন করে আমি দেখলাম যে তার যে চেস্ট মুভমেন্ট, কি বললাম, চেস্ট মুভমেন্ট কম পাচ্ছি। তার পাশাপাশি হচ্ছে গিয়ে ভোকাল ফ্রিমেটাস থেকে শুরু করে ভোকাল রেজোনেন্স এগুলোও কম পাচ্ছি। এবং আমি যখন রেডিওলজি করলাম, এক্সরে করার পরে আমি এমন একটা অ্যাপিয়ারেন্স পেলাম। হ্যাঁ, এরকম একটা মিনিসকাস সাইন আছে, এবং মিনিসকাস সাইনের পাশাপাশি দেখো লাং এই যে লাং, এখানে তো এটা দ্বারা লাং বোঝানো হয়েছে, এই যে রিজনটা এটা দ্বারা লাংকে বোঝানো হয়েছে। তো এই লাংয়ের যে রিজনটা ব্ল্যাকিশ টাইপের কিছুটা, কারণ আমরা জানি লাং হচ্ছে রেডিওলুসেন্ট, কারণ লাঙের মধ্যে আলটিমেটলি তো এয়ার থাকে, সেটা হচ্ছে রেডিওলুসেন্ট, যেটার মধ্যে দিয়ে এক্সরে পাস করতে পারে, পেনিট্রেট করে ঢুকে যায়, সেটা এরকম কিছুটা ব্ল্যাকিশ টাইপের দেখায়, রেডিওলুসেন্ট দেখায়। আর অপরদিকে যেটার মধ্যে দিয়ে পাস করতে পারে না, সেটা হচ্ছে লাইটটাকে, এক্সরেটাকে অ্যাবজর্ভ করে নেয় এবং সেটাকে রেডিও অপেক দেখায় এবং একটু সাদা দেখায়। সো এই জন্য আমরা জানি যে যে নর্মাল যে ফ্লুইড, ধরো আমরা জানি যে প্লুরা কাকে বলে সেটা তো জানো। এই যদি লাং হয় তাহলে লাংকে হচ্ছে কাভার করে যে লেয়ার থাকে সেটাকে আমরা প্লুরা বলি। তো ধরো এই যে লাং, তো লাংয়ের সাথে একেবারে অ্যাডহেরেন্ট অবস্থায় এখান থেকে হচ্ছে প্লুরা থাকবে, মানে ভিসেরাল প্লুরা থাকবে, এটা ভিসেরাল প্লুরা, আর এই লালটা দিয়ে দেখানো হয়েছে প্যারাইটাল প্লুরা। তো আর ভিসেরাল প্লুরা আর প্যারাইটাল প্লুরার মাঝের যে জায়গাটা, সেটাকে আমরা বলি হচ্ছে প্লিউরাল স্পেস। তো এই প্লিউরাল স্পেস যেটা, এটার মধ্যে নর্মালি থাকে 5 থেকে 15 ml ফ্লুইড, নর্মালি সেরাস ফ্লুইড থাকে। কিন্তু বিভিন্ন কন্ডিশন, যেমন ধরো এই বাচ্চাটার কথা আমি চিন্তা করলাম, এই বাচ্চাটার এখানে এই সাইডে এটা হচ্ছে লেফট সাইড, কারণ এখানে এটা রাইট সাইড বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে লেফট সাইড। তাহলে এই লেফট সাইডে বাচ্চাটার অনেক কিন্তু ফ্লুইড জমছে, এবং এই ফ্লুইড জমছে দেখেই, কারণ ফ্লুইড তো আলটিমেটলি রিসেসে জমে, এখানে কোস্টো ডায়াফ্রাগমেটিক রিসেসে ফ্লুইডটা বেশি জমছে। সেই জন্য আলটিমেটলি দেখো এখানে কিন্তু এই যে রিজনটাতে কালো থাকার কথা ছিল, কারণ লাংস থাকার কথা, রেডিওলুসেন্ট হওয়ার কথা, কিন্তু এখানে ফ্লুইড জমার কারণে এখানে রেডিও অপেক হয়ে গেছে, এবং এখানে সাদা পাচ্ছি, এবং এখানে কিন্তু হোমোজেনাসলি হোয়াইট, বা হোমোজেনাসলি আমি বলতে পারি যে এখানে রেডিও অপেক আমি শ্যাডো টাইপের পাচ্ছি, হোমোজেনাস মানে সব জায়গায় সাদা, দেখছো সব জায়গায় সাদা, একটু জায়গায় সাদা, একটু জায়গায় মানে কালো, এরকম কিন্তু না। সো এই যে বিষয়টা, এটা কিন্তু দেখলাম। তো এটা আমি বাচ্চার রেডিওলজি করে পাইলাম, এবং এটা এক সাইডে আমি পাইছি, ইউনিল্যাটারালি পাইছি, ঠিক আছে। তাহলে এই যে কন্ডিশনটা হইলো না, আমি তখন বাচ্চাটা ডায়াগনোসিস করতে আমার জন্য কিন্তু ইজি হবে। আমি বলবো যে বাচ্চার হচ্ছে নিউমোনিয়া হয়েছে। কি হয়েছে? নিউমোনিয়া। তো নিউমোনিয়া যেটা, এই নিউমোনিয়ার কারণে কিন্তু প্লুরাল ইফিউশন হইতে পারে। অর্থাৎ প্লুরাল ইফিউশন মানে কি? প্লুরাল যে ক্যাভিটি, অর্থাৎ ভিসেরাল প্লুরাল, পেরিটাল প্লুরাল মাঝের যে জায়গা, সেখানে প্লুরাল ক্যাভিটিতে হচ্ছে বা স্পেস যেটা, সেখানে হচ্ছে ফ্লুইড জমবে। তো এটাকে আমরা বলি হচ্ছে প্লুরাল ইফিউশন। তো এই প্লুরাল ইফিউশনটা হচ্ছে নিউমোনিয়াতে কিন্তু হইতে পারে। তার মানে দেখো আলটিমেটলি প্লুরাল ইফিউশন কিন্তু নিজে কোনো ডিজিজ না, ডিজিজ হচ্ছে নিউমোনিয়া, বাট নিউমোনিয়ার কারণে প্লুরাল ইফিউশনটা হচ্ছে। এটাকে আমরা প্যারা নিউমোনিক ইফিউশনও বলতে পারি। অর্থাৎ বাচ্চাদের এটা খুব বেশি হয় যে নিউমোনিয়ার কারণে প্লুরাল ইফিউশন হচ্ছে, যেটাকে আমরা প্যারানিউমোনিক ইফিউশন বলতে পারি, সেটা বাচ্চাদের বেশি হয়। ঠিক একইভাবে আরেকটা কন্ডিশন চিন্তা করো, একটা এই পার্সনটা হচ্ছে ম্যালিগনেন্সি, আমি আগে থেকে বলে দিলাম ম্যালিগনেন্সি, কিন্তু ব্যাপারটা এরকম না। ধরো পার্সনটা হিস্ট্রি আছে, তার ওয়েট লস আছে, তার 5 কেজি ওয়েট কমে গেছে হুটহাট করে, এবং দেখা গেল যে তার হচ্ছে হেমোপটাইসিস আছে। হেমোপটাইসিস মানে হচ্ছে কাফিং আউট অফ ব্লাড, অর্থাৎ সে যে কাফ স্পুটাম বেরোচ্ছে তার সাথে কিন্তু ব্লাডও বেরোচ্ছে, ব্লাড মিক্সড। এবং পাশাপাশি দেখা গেছে সে অনেকদিন ধরে স্মোকিংও করতেছে, ঠিক আছে। সো তার ধরো ব্রঙ্কোজেনিক কার্সিনোমার যে ম্যানিফেস্টেশনগুলো সেগুলো আছে, এবং তার যখন আমি অর্থাৎ একটা মাস লেশন অর্থাৎ কোনো একটা মাস আছে, ক্যান্সার আছে, তো তারপরে আমি যখন তার রেডিওলজি করলাম, তার ক্ষেত্রেও কিন্তু আমি এরকম প্লুরাল ইফিউশন পাইতে পারি। সো আলটিমেটলি প্লুরাল ইফিউশন আমরা বিভিন্ন ডিজিজে পাইতে পারি। প্লুরাল ইফিউশনের কজ আছে, ঠিক আছে, তার মধ্যে যেমন নিউমোনিয়া অনেক কমন একটা কজ, ঠিক আছে। তারপরে টিভি যাদের আছে, যে সকল পেশেন্টের টিউবারকুলোসিস, এটার ক্ষেত্রে কিন্তু প্লুরাল ইফিউশন হইতে পারে। তারপরে ধরো ক্যান্সার যাদের, ম্যালিগনেন্সি, ঠিক আছে, তারপরে হচ্ছে পালমোনারি ইনফেকশন। এই যে আমি 4টা কজ বললাম না, এগুলো কিন্তু মোস্ট কমন কজ বলা যায়, যেগুলোর কারণে হচ্ছে কি হয়, আমাদের হচ্ছে প্লুরাল ইফিউশন হতে পারে। তা বাদেও যদি কোনো কারণে বডিতে অ্যালবুমিন কমে যায়, যেমন ধরো নেফ্রোটিক সিনড্রোম, যেটা হাইপোপ্রোটিনিমিয়া হয়, তাহলে কিন্তু তখন সেগুলোর কারণেও আমরা জানি ইডিমা হয়। তো এই ইডিমার পালমোনারি ইডিমা হতে পারে, বা এমনিতে ইডিমা হতে পারে, বডি ফুলে যাবে, তো সেই কারণেও কিন্তু প্লুরাল ইফিউশন হতে পারে। সো আলটিমেটলি দেখো প্লুরাল ইফিউশনের অনেকগুলো কজ আছে, যেটা নিয়ে আমরা জানবো। ডেভিডসন কোন কোন কারণগুলোর কথা বলছে, কিছু হচ্ছে কমন কারণ আর কিছু হচ্ছে আনকমন কারণ দিয়ে বলা হয়েছে। সো আমরা সেই কারণগুলো এক এক করে দেখবো। জাস্ট আমি শুরুতে একটু আইডিয়া দেওয়ার ট্রাই করলাম। এখন কথা হচ্ছে যে দেখো নর্মালি এই যে যদি লাং হয়, তো এই লাঙের এই জায়গায় যদি প্লুরা হয়, তো এই প্লুরাতে এই যে প্যারিটাল প্লুরা, এটা ভিসেরাল প্লুরা। তো এই ভিসেরাল প্লুরা, অর্থাৎ এই যদি ভিসেরাল প্লুরা হয়, এটা প্যারিটাল প্লুরা। তো এই মাঝে স্পেস যেটা থাকে, এখানে আমি নর্মালি বলছি 5 থেকে 15 ml ফ্লুইড থাকে। তো এই 5 থেকে 15 ml যে ফ্লুইড, এটা কেন দরকার হয়? কারণ যদি এটা না থাকতো তাহলে
প্যারাইটাল প্লুরাল আর ভিসারাল প্লুরাল ফ্রিকশন হইতো, যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য প্রিভেন্ট করা, কারণ ফ্রিকশন হওয়া যাবে না। তো এই ফ্লুইডটা থাকার কারণে এখানে একটা নেগেটিভ প্রেশার থাকে, ধরো নেগেটিভ 4 থেকে মানে -4 থেকে -5 হচ্ছে মিলিমিটার অফ মার্কারি ধরো প্রেশার আছে। তো এই যে নেগেটিভ প্রেশার, এটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এই নেগেটিভ প্রেশারটা যদি না থাকতো তাহলে লাংটা কলাপস করে যাইতো, চুপসে যাইতো। সেই চুপসে যাতে না যায় জন্য সবসময় একটা নেগেটিভ প্রেশার থাকে। যেমন ধরো ইনহেলেশন যখন হয়, যখন আমরা অক্সিজেন নেই তখন আমাদের ইন্টারকোস্টাল মাসেল, ডায়াফ্রাম এগুলো কন্ট্যাক্ট করে, এগুলো সংকুচিত হয় এবং একই সাথে আমাদের লাঙের এই যে নেগেটিভ প্রেশার থাকে, ইন্টারপ্লুরাল নেগেটিভ প্রেশার, এটা আরও বেশি নেগেটিভ হয়। এই কারণে লাংটা সুন্দর করে এক্সপান্ড করতে পারে। সো আমরা জানলাম যে এই নেগেটিভ প্রেশারটা আমাদের লাংকে এক্সপান্ড রাখতে সহযোগিতা করে, কারণ লাঙের একটা টেন্ডেন্সি থাকে যেটা রিকয়েল করে চুপসে যাবে, কিন্তু এই চুপসে যাতে না যায় এই জন্য নেগেটিভ প্রেশারটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা জাস্ট আমরা জানলাম। তো এই জন্য সবচেয়ে একটা নেগেটিভ প্রেশার থাকে এবং এখানে ফ্লুইড থাকে, বাট ফ্লুইডটা এক্সেসিভ হয়ে যায় বেশ কিছু ডিজিজ কন্ডিশনে। সেই ডিজিজ কন্ডিশনগুলো হতে পারে নিউমোনিয়া, হতে পারে টিবি, হতে পারে ক্যান্সার, বা হতে পারে হচ্ছে পালমোনারি ইনফেকশন, বা হতে পারে নেফ্রোটিক সিনড্রোম, হতে পারে কোনো সিস্টেমিক ডিজিজ যেমন এসএলই, এটা একটা অটোইমিউন ডিজিজ, হ্যাঁ, বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা একটা অটোইমিউন ডিজিজ। সো এই জিনিসগুলো গেল, ঠিক আছে। এখন আমরা রেডিওলজি দেখে আসলে কীভাবে বুঝবো, একটা এক্সরে দেখে যে কীভাবে বুঝবো যে এটা হচ্ছে প্লুরাল ইফিউশনই হয়েছে। তো এটা বোঝার জন্য আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে। ফার্স্ট কথা যে দেখো, আমরা এটাতে একটু চলে যাই। এই ছবিটাতে স্পষ্টভাবে আমরা এখানে একটা সাইন টাইপের দেখতেছি, এরকম একটা সাইন, এরকম সাইন বলতে এরকম একটা ডিমার্কেশন দেখতে পারতেছি। তো এই ডিমার্কেশনটাকে আমরা বলি মেনিসকাস সাইন, একটা কনকেভ একটা মার্ক। তো এই মেনিসকাস সাইনটা থাকবে, এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা, এখানে হোমোজেনাস অপাসিটি দেখা যাচ্ছে। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যে ট্রাকিয়াটা হচ্ছে এই যে ট্রাকিয়া, আচ্ছা আমি এই কালার দিয়ে দেখি। তো ট্রাকিয়াটা হচ্ছে এখান দিয়ে চলে আসছে, অর্থাৎ দেখো যেই সাইডে ইফিউশনটা হয়েছে বা ফ্লুইড জমছে সেই সাইড থেকে ট্রাকিয়াটা শিফট হয়ে এই অপোজিট সাইডে চলে গেছে। অর্থাৎ ট্রাকিয়াটা নর্মালি সেন্ট্রালি থাকার কথা, কিন্তু সেন্ট্রালি না থেকে এর একটু ডিভিয়েশন হয়ে রাইটে চলে গেছে, কারণ ইফিউশনটা তো লেফট সাইডে হয়েছে, এই জন্য ট্রাকিয়াটা রাইটে চলে গেছে। তো এই যে ট্রাকিয়া যেটা, এটা শিফটেড টু দ্য রাইট, অর্থাৎ শিফটেড টু দ্য অপোজিট সাইড। এটা কেন হয়েছে? কারণ অনেক বেশি ফ্লুইডের প্রেশারে ট্রাকিয়াটা কিন্তু দেখা গেছে যে একটু অপোজিট সাইডে সরে যেতে বাধ্য হয়েছে। তো এটা একটা বিষয় গেল। এবং পাশাপাশি দেখা যায় অনেক সময় ফ্লুইড যদি অনেক বেশি হয় তখন এখানে যে হার্ট থাকে, দেখো এটা যেহেতু লেফট সাইড, তো লেফট সাইডে কী থাকবে? এখানে হার্ট থাকবে, হার্ট। তো এই জায়গায় যে হার্টটা থাকবে, এই প্লুরাল ফ্লুইডের কারণে, এখানে যে ফ্লুইড আছে এই ফ্লুইডের কারণে এই হার্টটাও কিন্তু এই হার্ট যেটা, এটাও কিন্তু শিফট হয়ে যেতে পারে অপোজিট সাইডে, ঠিক আছে। বা হার্ট শিফট হয়ে গেলে কী হবে? অ্যাপেক্স বিট শিফট হবে। সো এই জিনিসগুলো কিন্তু হতে পারে, বাট সেটা ম্যাসিভ প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে কিন্তু হবে। হার্টেরটা বা ট্রাকিয়ারটা, এগুলো ম্যাসিভ প্লুরাল ইফিউশনে ভালো বোঝা যায় আসলে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন তাহলে কি হলো? এই যে ট্রাকিয়া, এটা পুস্ট হয়ে গেল অপোজিট সাইডে, আমাদের যে অ্যাপেক্স বিট সেটাও অপোজিট সাইডে একটু শিফট হইতে পারে। এবং এখানে মিনিসকাস সাইন যেটা, এটা আমরা দেখতে পারতেছি, এই যে মিনিসকাস সাইন। এবং এখানে আরেকটা জিনিস দেখো, মিডিয়াস্টিনামটাও কিন্তু একটু শিফট হয়ে যাবে। এই যে যেমন এটা হচ্ছে মিডিয়াস্টিনাম, মানে মিডিয়াস্টিনাম বলতে বোঝানো হয়েছে, আমরা জানি যে দুই লাঙের মাঝের জায়গাকে মিডিয়াস্টিনাম বলে। তাহলে যদি এই জায়গায় বেশি ফ্লুইড জমে তাহলে মিডিয়াস্টিনামটা একটু এই সাইডে বেশি কিন্তু আসবে। আচ্ছা, হার্ট তো মিডিয়াস্টিনামের মধ্যেই থাকে। এবং এই যে অপাসিটি থাকবে সেটা হোমোজেনাস থাকবে। এবং এখানে কনকেভ আপার মার্জিনের, এটাকে আমরা কার্ভিলিনিয়ার লাইন বলি। অর্থাৎ দেখো এই যে লাইনটার কথা আমরা বললাম না, এই যে লাইনটার কথা আমরা বললাম, এটাকে আমরা বলি কার্ভিলিনিয়ার লাইন। এই যে এটাকে কার্ভিলিনিয়ার লাইন। সো এই কথাটা একটু মনে রাখো। এবং এখানে অনেক এক্সপ্লেন করে বিষয়াদি লেখা আছে, বাট আমি যে কথাগুলো বলছি সেটাই মেইনলি, যে এখানে একটা কার্ভিলিনিয়ার লাইন আমরা দেখব। এবং এটা কেন হয় আসলে? আমরা জানি যে ফ্লুইড হচ্ছে লোয়ার অ্যান্ড মিড জোনস অফ লাং ফিল্ডে অ্যাকুমুলেট করতে পছন্দ করে। এবং ওইখানে এগুলো যেহেতু জমে এর একটা হোয়াইট অপাসিটি ক্রিয়েট করবে, কারণ এগুলো তো রেডিও অপেক, ঠিক আছে। এবং এখানে এর একটা মিনিসকাস সাইন ক্রিয়েট করে, এটাকে আমরা এলিস ডমিসিও লাইনও বলে থাকি। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট জানতে হবে এরকম না। এবং এটা কেন হয়? কারণ হচ্ছে এখানে গ্রাভিটি ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউশন একটা বিষয় থাকে, যে ফ্লুইডের সবসময় নিচের দিকে পড়ার একটা টেন্ডেন্সি থাকবে। সো এই জন্য লোয়েস্ট যে জায়গাগুলো সেখানে জমতে থাকবে, এবং জমে এরা হচ্ছে গিয়ে এখানে একটা সাইন এরকম ক্রিয়েট করে, যেটা একটা কনকেভ শেপের। আচ্ছা, আমরা নর্মালি জানি হচ্ছে এখান দিয়ে ডায়াফ্রাম থাকে। কী থাকে? ডায়াফ্রাম। তো ডায়াফ্রাম থাকার পাশাপাশি এখান দিয়ে তো হার্টও থাকে। তো মনে রাখবা যে লাঙের এই রিজনটা দিয়ে হচ্ছে কার্ডিওফ্রেনিক একটা অ্যাঙ্গেল থাকে। ফ্রেনিক মানে ডায়াফ্রামের সাথে রিলেটেড। আর এই রিজনটা দিয়ে হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। সো কোস্টোফ্রেনিক এটা থাকে এই রিজনে, আর কার্ডিওফ্রেনিক এই রিজন দিয়ে থাকে। তো এই দুইটা অ্যাঙ্গেল যেটা, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু অবলিটারেটেড বা নষ্ট হয়ে গেছে। দেখো প্লুরাল ইফিউশন থাকলে এরকম কিছুই তো এখানে নেই, এখানে জাস্ট অপাসিটি, এখানে কোনো কিছুই নেই, এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই। তো এই জন্য এই অ্যাঙ্গেলগুলো অবলিটারেটেড হয়ে যাবে। এটা কিন্তু প্লুরাল ইফিউশনের রেডিওলজি বোঝার জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। পাশাপাশি এখানে ট্রাকিয়াটা অপোজিট সাইডে শিফট হবে, এটা একটা বিষয়। এবং হার্টটাও কিন্তু অপোজিট সাইডে শিফট হইতে পারে, এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে।
এখানে আলটিমেটলি একটা হোয়াইট অপাসিটি থাকতেছে লাংয়ের লোয়ার সাইডে এবং মিনিসকাস সাইন থাকতেছে, কোস্টোফেনিক অ্যাঙ্গেল বলো বা কার্ডিওফেনিক বলো, সেই অ্যাঙ্গেলগুলো অবলিটারেটেড হচ্ছে এবং মিডিয়াস্টিনাল শিফট হচ্ছে, ট্রাকিয়াল শিফট হচ্ছে। সো এই জিনিসগুলো আমরা জানলাম। এবং যদি স্মল ইফিউশন হয় অর্থাৎ 300 মিলিলিটারের কম পানি জমে, তাহলে সেটা সাধারণত আমাদের যে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র চেস্ট এক্সরে অর্থাৎ চেস্ট এক্সরের মধ্যে পিএ ভিউ, যেটা এই পিএ ভিউ দিয়ে আমরা কিন্তু অত ভালো করে নাও বুঝতে পারি, ঠিক আছে। যদি 300 কম হয়, বাট যদি 500, যেটাকে আমরা মডারেট ইফিউশন বলতেছি, 500 মিলিলিটার বা তার বেশি হয়, তাহলে সেটা কিন্তু খুব সহজেই মিনিসকাস সাইনটা বোঝা যাবে। ব্লান্টেড অ্যাঙ্গেলসগুলো, অর্থাৎ ব্লান্টেড অ্যাঙ্গেলস মানে ওই অ্যাঙ্গেলসগুলো অর্থাৎ কার্ডিওফেনিক কোস্টোফেনিক অ্যাঙ্গেলগুলো অবলিটারেটেড হয়ে যাবে। সো তখন ভালো করে বোঝা যাবে। এবং যদি লার্জার ইফিউশন হয়, সেটা তো আরও ভালো করে বোঝা যাবে, সেখানে মিডিয়াস্টিনাল শিফটও পাওয়া যাবে এবং ওটা আরও বেশি রেসপিরেটরি ডিস্ট্রেস প্রকাশ পাবে। এবং এই মডারেট ইফিউশনেই কিন্তু মেনলি ম্যানিফেস্টেশনগুলো মেনলি 500 ml ফ্লুইড যদি জমে, তাহলেই মেনলি বডির যে ক্লিনিক্যাল ফিচার্সগুলো, যেমন ওই যে বললাম যে প্লুরাইটিক চেস্ট পেইন থাকবে। প্লুরাল ইফিউশন হলে আলটিমেটলি কী হয়? প্লুরাল ইফিউশন হলে আলটিমেটলি কিন্তু প্লুরাইটিক চেস্ট পেইন হয়, অর্থাৎ চেস্টে স্ট্যাবিং একটা পেইন হয়। স্ট্যাবিং পেইন মানে হলো গিয়ে মানে অনেক বেশি মনে হইতেছে যে চাকু চেস্টের মধ্যে ঢুকাই দিছে। সো এরকম একটা পেইন কিন্তু থাকবে বা আদার যে ম্যানিফেস্টেশনগুলো সেগুলো মেনলি প্রকাশ পাওয়া শুরু করবে, ঠিক আছে। আর লার্জার ইফিউশন হলে সেই ম্যানিফেস্টেশনগুলো আরও বেশি করে পাওয়া শুরু করবো আমরা, বা আদার যে প্লুরাল ইফিউশনের সাইন সিম্পটম সেগুলো আমরা একটু পরেই দেখবো। আর নর্মালি যেটা হয় যে আমরা আল্ট্রাসাউন্ড করলে একজন পার্সনের প্লুরাতে আমি ধরলাম 50 ml ফ্লুইড জমছে, তো 50 ml ফ্লুইড তো অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশন বা সাইন সিম্পটমস প্রকাশ পাবে না, পার্সেন্টের শ্বাসকষ্ট হবে না, ডিসমিয়া হবে না, বুকে ব্যথা করবে না, কোনো ম্যানিফেস্টেশন প্রকাশ পাবে না। কিন্তু স্টিল আমি যদি আল্ট্রাসাউন্ড করি, তাহলে কিন্তু আমি এই জিনিসটা ডায়াগনোসিস করতে পারি চাইলে, ঠিক আছে। এই জন্য এটা অনেক হাইলি সেন্সিটিভ। 100 ml এর কম ফ্লুইড জমলে সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি, কিন্তু চেস্ট এক্সরে আমরা 300 ml জমলেও সেটা ভালো করে করতে পারবো না এবং পোস্টেরিয়র ইন্টারভিউতে। আচ্ছা, সিটি স্ক্যান হচ্ছে মেনলি প্লুরাল ইফিউশন থেকে অন্যান্য যে ডিজিজ সেটাকে ডিফারেন্সিয়েট করতে, যেমন কারো যদি ক্যান্সার মানে কোনো মাস থাকে সেটাকে ডিফারেন্সিয়েট করতে আমরা সিটি স্ক্যান বা এমআরআই এগুলো করতে পারি। এবং স্মল ইফিউশন থাকলে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই। মডারেট ইফিউশন হলে অবশ্যই সেটাকে যেহেতু আমি পিএ ভিউ অফ চেস্ট এক্সরে দিয়ে ডায়াগনোসিস করবো, তারপর আমরা তারপরে আমরা থোরাসেন্টিসিস করতে পারি। থোরাসেন্টিসিস মানে হচ্ছে আমরা প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করি, ঠিক আছে, ড্রেনেজ করি, যাতে সিমটমসগুলো রিলিভ হয়, ঠিক আছে। এই জিনিসগুলো হলো গিয়ে তো করবোই আমরা, কিন্তু তা বাদে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এইগুলা প্লুরাল ইফিউশন আলটিমেটলি কোনো ডিজিজের কারণেই হচ্ছে। তো যে ডিজিজের কারণে হচ্ছে সেটার ট্রিটমেন্ট আমার দিতে হবে। যদি টিউবারকুলার কারণে হয় বা টিউবারকুলোসিসের কারণে হয়, তাহলে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ আমার দিতে হবে, কারণ সেগুলো যদি আমি ঠিক না করতে পারি, তাহলে আমার প্লুরাল ইফিউশন ঠিক করে তো লাভ নেই। তো এই জিনিসটি ইম্পর্টেন্ট। এবং লার্জ ইফিউশন যদি হয়, তাহলে আর্জেন্ট প্লুরাল ড্রেনেজ থেকে শুরু করে আর বিভিন্ন জিনিস করা যেতে পারে, যেটা আমরা পরবর্তীতে জানবো এক এক করে, আমরা যখন প্লুরাল ইফিউশনের ম্যানেজমেন্ট নিয়ে জানবো। তাহলে প্লুরাল ইফিউশন কি? সেরাস ফ্লুইড জমা হওয়া প্লুরাল স্পেসে, সহজ কথা। আচ্ছা, এবং নর্মালি দেখা যায় যে প্লুরাল ইফিউশনে শুধু সেরাস ফ্লুইড জমে এরকম না, যেমন ইম্পায়ামা। এই ইম্পায়ামা নামে একটা কন্ডিশন আছে, এখানেও আমরা কিন্তু চেস্ট এক্সরে করলে প্লুরাল ইফিউশনের মতোই পাবো, ঠিক আছে। কারণ আলটিমেটলি প্লুরাল ইফিউশন আমি জাস্ট এটা বলতে পারি যে আচ্ছা তার প্লুরাল ইফিউশন আছে, বাট ওইখানে কি মানে সেরাস ফ্লুইড জমছে, নাকি ওইখানে পাস জমছে, নাকি ব্লাড জমছে, নাকি অন্য কিছু জমছে, সেই জিনিসগুলো, নাকি কাইল জমছে, কাইল, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু বলতে পারবো না। লিমফেটিক ফ্লুইড যেটা, সেটাকে আমরা কাইল বলি। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা কিন্তু অবশ্যই অ্যাসপিরেশন করে দেন ফ্লুইড এক্সামিনেশন করতে হবে। তো আমরা জাস্ট রেডিওলজি দেখে বলতে পারবো যে কোনো প্লুরাল ইফিউশন হয়েছে, কোনো একটা ফ্লুইড জমছে। আচ্ছা, এখন ইম্পায়ামা মানে হচ্ছে পাস জমা প্লুরাল স্পেসে, ঠিক আছে। হেমোথোরাক্স মানে ব্লাড জমা, এবং কাইলোথোরাক্স মানে হচ্ছে লিমফেটিক ফ্লুইড বা কাইল জমা। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন আসো যে প্লুরাল ফ্লুইড কেন জমে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। এটা বুঝতে হলে আমরা ওই যে প্যাথোলজিতে ইডিমা চ্যাপ্টারটা পড়ছিলাম না, ইডিমা, ওই জায়গায় আমরা যে নলেজটা কাজে লাগাইছি, ওই নলেজটা এখানে কাজে লাগবে। আচ্ছা, এটা বোঝার জন্য ফার্স্টে দুইটা পয়েন্ট তো মাথায় রাখতে হবে। একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এটা বেশি থাকবে, এবং আমাদের অসমোটিক প্রেশার এটা কম থাকবে। এই কথাটা আমি ফার্স্ট একটু এক্সপ্লেন করি, ঠিক আছে। ধরো এই যে ব্লাড ভেসেল, তো এই ব্লাড ভেসেলের মধ্যে এখানে কী থাকবে? এখানে ব্লাড আছে, তো ব্লাডের মধ্যে বিভিন্ন সেল আছে, ডাব্লিউবিসি আছে, আরবিসি আছে, প্লেটিলেটস আছে, বিভিন্ন সেল তো আছে, এবং এখানে প্লাজমাও আছে। কী আছে? প্লাজমা ফ্লুইড পোর্শন যেটা, আর এগুলো আছে সেলুলার পোর্শন। আচ্ছা, এখন এবং আমরা জানি এখানে প্রোটিনও আছে, প্রোটিন বিভিন্ন প্রোটিন আছে, অ্যালবুমিন আছে, মেইনলি অ্যালবুমিন থাকে। আচ্ছা, তো এখন যেটা হয় যে নর্মালি আমাদের এইখানে এই অনেক সময় যদি ব্লাড চলাচলের সময় দেখা যায় যে ব্লাড চলাচল করতে হাইড্রোস্ট্যাটিক প্রেশার যেটা, সেটা বেড়ে যেতে পারে। হাইড্রোস্ট্যাটিক প্রেশার এটা বলতে বোঝায় এমন একটা প্রেশার যেটার ফলে ব্লাডগুলো এই ওয়ালে অনেক চাপ দিবে, প্রেশার দিবে। তো প্রেশার দেওয়ার ফলে এই মানে ব্লাড ভেসেলের যে ওয়াল, সেগুলো ভেদ করে ফ্লুইড বাইরে হয়ে চলে আসবে। সো এখানে আলটিমেটলি শুধু ফ্লুইড পোর্শনটাই বের হয়ে চলে আসতেছে, রাইট? ফ্লুইড পোর্শনটাই বের হয়ে চলে আসতেছে, কোনো সেল না, মানে সেল আসতেছে এরকম না, মেনলি ফ্লুইড পোর্শনটা বাইরে চলে আসতেছে। সো এই যে ফ্লুইড বাইরে চলে আসতেছে, এর ফলে কিন্তু ইডিমা হওয়ার একটা চান্স আছে, রাইট? বা ফ্লুইড ইডিমা বলি বা ইফিউশন বলি, এগুলো হওয়ার একটা চান্স আছে, কারণ যেহেতু বাইরে ফ্লুইড আসতেছে। কেন? কারণ এখানে ব্লাড ভিতর থেকে একটা প্রেশার দিচ্ছে ওয়ালে, এবং ওয়ালের ফলে যার ফলে বের হয়ে আসতেছে। এবং হাইড্রোস্ট্যাটিক প্রেশার মানে সবসময় বাহিরে বের হয়ে আসতে চাবে, এরকম একটা টেন্ডেন্সি। ফলে এটা বাইরে বের হয়ে আসে লাং থেকে, পরবর্তীতে কিন্তু এটা ওই প্লুরাল স্পেসে জমা হতে পারে, কারণ ওটা যেহেতু একটা পোটেনশিয়াল স্পেস। কি স্পেস? পোটেনশিয়াল স্পেস বলতে বোঝানো হয়েছে যেদের পোটেনশিয়াল আছে বা ক্ষমতা আছে। এখানে নর্মালি আমরা জানি যে নর্মালি হচ্ছে 5 থেকে 15 ml ফ্লুইড নর্মালি থাকে,
থাকে, কিন্তু এটার একটা ক্যাপাসিটি আছে যেখানে অনেক ফ্লুইড জমতে পারবে, 1 থেকে 1.5 লিটার ফ্লুইড জমতে পারে, ঠিক আছে, ধরো সাপোজলি জমতে পারে, তাহলে এটাও তো এদের ক্যাপাসিটি আছে। সো যেহেতু এই পোটেনশিয়ালিটি আছে, এই জন্য এটা পোটেনশিয়াল স্পেস বলতেছি। সো যেহেতু এটা একটা পোটেনশিয়াল স্পেস, এখানে কিন্তু ফ্লুইড খুব সহজেই গ্রাভিটির কারণে হোক এখানে জমতে যাবে। সো এটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি বাড়ে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা হইতে পারে, ঠিক আছে। সো এই মনে রাখবা যে শুধু ফ্লুইড যখন বের হয় সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ইফিউশন বা ট্রানজিটিভ ইডিমা। সো যখন শুধু ফ্লুইড বের হয়, শুধু ফ্লুইড মানে ব্যাপারটা এরকম আর কি, সেটাকে ট্রানজিটিভ। বাট যখন সাথে ধরো WBC বের হইতেছে বা সাথে হচ্ছে আমার প্রোটিন বের হইতেছে, তো এরকম ভারী ভারী জিনিসও যখন সাথে বের হইতেছে সেল মানে এটার মধ্যে দিয়ে, ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে, তখন আমরা বলি সেটাকে এক্সুডেটিভ ইডিমা বা ইফিউশন। আচ্ছা, এখন প্রশ্ন দেখতে পারে যে আচ্ছা ভাইয়া তাহলে ইডিমা কি আর ইফিউশন কি? ইডিমা মানে হচ্ছে যখন ফ্লুইড কোনো টিস্যুতে জমে, টিস্যু যেমন ধরো লাঙে ফ্লুইড জমলো, লাঙের ইন্টারস্টিশিয়াল স্পেসে, তাহলে আমরা সেটাকে বলতে পারি পালমোনারি ইডিমা। বা ধরো লেগে ইডিমা হয় না, মানে পা ফুলে যায়, তো ওইটা জমলো, তো ওইখানে ইন্টারস্টিশিয়াল স্পেসে যখন জমে সেটাকে আমরা ইডিমা বলতে পারি। আর যেটা ইফিউশন মানে হচ্ছে স্পেসে জমা, স্পেস, যেমন ধরো লাঙের যে প্লুরাল যে স্পেস, প্যারাল প্লুরাল ভিসাল প্লুরাল যে স্পেস, তো ওই স্পেসে যখন জমে কোনো একটা স্পেসে, সেটাকে আমরা বলি হচ্ছে ইফিউশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তোমাকে একটা প্রশ্ন করি, অ্যাসাইটিসের নাম শুনছো না, যে পেটে পানি জমে, এটা কি? আনসার হচ্ছে এটা কিন্তু একটা ইফিউশন, এটা কিন্তু ইডিমা না, ঠিক আছে, ইফিউশন। কারণ এটা কিন্তু আলটিমেটলি পেরিটোনিয়াল যে স্পেস, ওইখানেই কিন্তু পানিগুলো জমে, ঠিক আছে, পেরিটোনিয়াল যে ক্যাভিটি ওইখানেই ফ্লুইডটা জমে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই আমরা জানলাম যে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার কি, এটা তো ব্লাড ভেসেল। তো এই ব্লাড ভেসেলের মধ্যে এখানে আমরা জানি যে অনেকগুলো ব্লাড সেলস ছিল, সেলস বা তো এখানে কি ছিল, প্লাজমা ছিল, এবং এখানে কিন্তু প্রোটিনও ছিল। তো এই প্রোটিন স্পেশালি অ্যালবুমিন ছিল। তো এই অ্যালবুমিনের কারণে কিন্তু একটা টেন্ডেন্সি থাকে, মনে রাখবা প্রোটিনের একটা টেন্ডেন্সি হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেশার মেনটেন করে, এবং এই অসমোটিক প্রেশার মানে বোঝায় যে ফ্লুইডটাকে বাহিরে বের হইতে দিবে না। কি বললাম? ফ্লুইডকে বাহিরে বের হইতে দিবে না, এটা হচ্ছে অ্যালবুমিনের কাজ, বা প্লাজমা প্রোটিন বলতে পারি আমাদের, বা কলয়েড মানে প্লাজমা প্রোটিন এক ধরনের কলয়েড, ঠিক আছে। তো এই কলয়েড যে প্রেশারটা দেয় সেটাকে আমরা কলয়েডাল অসমোটিক প্রেশার বা অনকোটিক প্রেশার নামে চিনি। তো এই কলয়েডাল যে অসমোটিক প্রেশার বা প্লাজমা প্রোটিন যে প্রেশারটা এক্সার্ট করে, অসমোটিক প্রেশার বা অনকোটিক প্রেশার, এই প্রেশারটার কারণে ফ্লুইড বাইরে বের হবে না, ঠিক আছে। কিন্তু যদি এই প্রেশারটা কমে যায়, ডিক্রিজড হয়ে যায়, তাহলে কিন্তু ফ্লুইড বাইরে বের হয়ে যাবে। তো কোনো কারণে যদি এই প্রেশারটা কমে যায়, কেন কমবে? ধরো আমি সাপোজ ধরলাম অ্যালবুমিন তো এই প্রেশারটা মেনটেন করতেছে, তো অ্যালবুমিন কমে গেছে, বিভিন্ন কারণে কমতে পারে। যেমন নেফ্রোটিক সিনড্রোম একটা টার্ম শুনছো, তো নেফ্রোটিক সিনড্রোমে কি হয়, প্রোটিন লুজ হয়ে যায় ইউরিন দিয়ে, ডেলি 3.5 গ্রাম এর থেকে বেশি প্রোটিন বডি থেকে বের হয়ে যায়। সো এই সিনড্রোমের কারণে অনেক বেশি প্রোটিন যেহেতু লস হচ্ছে, ফলে কিন্তু প্রোটিন লসের কারণে ফ্লুইডও বাইরে বের হয়ে যাবে, যেহেতু প্রোটিন নাই, এই প্রেশারটা মেনটেন করতে পারতেছে না, প্রেশারটা কমে যাচ্ছে এবং ফ্লুইড বাইরে বের হয়ে যাইতেছে। তো এটা একটা বিষয়। এটা বাদেও আরও যে কোনো কারণে যদি, যেমন ধরো কনিক লিভার ডিজিজ, সো কনিক লিভার ডিজিজে কী হবে, লিভারই তো মেইনলি অ্যালবুমিন তৈরি করে, সো তৈরির কারখানাতেই ঝামেলা, তাহলে অ্যালবুমিন তৈরি হবে না, ইডিমা হবে। কারণ আলটিমেটলি ফ্লুইড বাইরে তো ইডিমা বা ইফিউশন কোনো একটা হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা, তাহলে বুঝলাম আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি বাড়ে বা অনকোটিক প্রেশার যদি কমে বা অসমোটিক প্রেশার যদি কমে, তাহলে হচ্ছে ইডিমা হবে, এবং এখানে শুধুমাত্র ব্লাড ভেসেল থেকে ফ্লুইডটাই বের হয়, এই জন্য এটাকে আমরা বলি ট্রানজিটিভ ইডিমা। এখন আসো পরবর্তী কেসটাতে, যেটাকে আমরা বলবো এক্সুডেটিভ। তো এক্সুডেটিভ বলতে বোঝায় যে, এখন লক্ষ্য করো, আমি ধরলাম যে এই যে ব্লাড ভেসেল, এখন এখানে আশেপাশে কোথাও একটা ইনফেকশন হয়েছে, ইনফেকশন। তো ইনফেকশন হওয়ার ফলে যেটা হয়েছে যে এই যে একটা কালপ্রিট, একটা ব্যাকটেরিয়া আমি ধরলাম, তো এই ব্যাকটেরিয়াটা হচ্ছে ইনফেকশন করবে। তো এই ব্যাকটেরিয়াটা যখন ইনফেকশন করলো, তখন এখানে আমার কি দরকার, আমার WBC যাওয়া দরকার, ইনফ্লামেটরি রেসপন্স হবে এবং WBC এখানে আসবে। তো এই WBC যখন এখানে আসবে, তখন কি হয়, ভেসেল তখন হচ্ছে এখানে পারমিবিলিটি হয়ে যায়, অর্থাৎ ভেসেলগুলোতে এরকম মানে জায়গায় জায়গায় ফুটা হয়ে যায়, যেটাকে আমরা বলি হচ্ছে এখান দিয়ে যেহেতু অনেক ফুটা হয়ে গেছে, এখান দিয়ে অনেক স্পেস, এই যে এখান দিয়ে স্পেস, এই যে অনেক স্পেস হয়ে যাচ্ছে, এর ফলে খুব সহজেই ভিতর দিয়ে কিন্তু শুধু যে মানে পানি বেরোবে তা না, এখান দিয়ে প্রোটিন বেরোবে, এখান দিয়ে সেল বেরোবে, WBC বেরোবে বা আদার সেলস বেরোয় যাবে সাথে। তো এর ফলে অনেক কিছুই বেরো যাইতে পারতেছে, যেহেতু অনেক স্পেস বা ফাঁকা জায়গা পাইছে, পারমিবিলিটি বেড়ে গেছে। তো এই যে মাইক্রোভাস্কুলার পারমিবিলিটি হয়, এর ফলে অনেক কিছুই বডি থেকে বের হয়ে যাবে, মানে ব্লাড ভেসেল থেকে বের হয়ে যাবে, এবং সেটা পরবর্তীতে ইনফেকশনের বিরুদ্ধে কাজ করা ট্রাই করবে। তো এটাকে আমরা বলি এক্সুডেটিভ ইফিউশন বা ইডিমা। হ্যাঁ, ইডিমা ইফিউশনের মধ্যে ডিফারেন্স কি সেটা আমি ফার্স্টে বলে নিছি, এই জন্য এখন আমি বারবার এক সময় একটা ইউজ করতেছি। এখন আসো যে আমার এখানে শুধু দরকার ছিল WBC, কিন্তু অনেক কিছুই বের হয়ে গেছে, ফলে ইডিমা হবে। আচ্ছা, তাহলে জানতে পারলা যে এক্সুডেটিভ মানে এখানে প্রোটিন থাকবে, সেল থাকবে, বাট ট্রানজিটিভ মানে এখানে শুধু ফ্লুইড থাকতেছে, প্লাজমা পোর্শনটা বা ফ্লুইড। আচ্ছা, এখন ধরো কারো এরকম প্লুরাল ইফিউশন হলো, প্লুরাল ক্যাভিটিতে ফ্লুইড জমলো, সেটা কি ফ্লুইড হবে সেটা আমরা থোরাসেন্টিসিস করে ফ্লুইডটা বের করে, তোমরা অনেক সময় হয়তো দেখে থাকবা যে থোরাসেন্টিসিসের প্রসেস কি, এটা আমরা যখন ওয়ার্ডে যাবো, ওয়ার্ডে যে শিখবো যে কীভাবে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেট করতে হয়, বের করতে হয়। এটা নিয়ে আমরা পরবর্তীতে অন্য ভিডিওতে আলোচনা করবো। তো এটা গেল যে কীভাবে থোরাসেন্টিসিস করবো, প্লুরাল ফ্লুইডটা বের করে আনবো, এবং সেটাকে আমরা পরে এক্সামিন করবো। এটার মধ্যে আমরা বুঝতে পারবো এটা কি কাইল, এটা কি ব্লাড, নাকি এটা অন্য কিছু। আচ্ছা, তো নর্মালি আমি ধরো এই যে কোনো একটা ফ্লুইড জমছে প্লুরাল স্পেসে, তাহলে কি হতে পারে, প্লুরাইটিক চেস্ট পেইন হবে, অর্থাৎ অনেক বেশি চেস্ট পেইন হবে, যেটা মনে রাখবা যখন ইন্সপিরেশন নেওয়া হয়, অর্থাৎ অক্সিজেন বডির ভিতরে নিলাম, আমি শ্বাস নিলাম, তখন এটা অনেক বেশি ব্যথা হয়। স্ট্যাবিং, অর্থাৎ মনে হয় চাকু বডির মধ্যে ঢুকাই দিছে, ছুরি ঢুকাই দিছে বডির মধ্যে, এরকম একটা পেইন, শার্প এবং লোকালাইজ পেইন, শুধু লোকালি পাওয়া যায়, চেস্টেই পাওয়া যাবে। এবং এর ফলে কি হয়, ডিসনিয়া বা ব্রেথলেসনেস, অর্থাৎ শ্বাসকষ্ট হবে।
এবং ফ্লুইড কত বেশি জমছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে, বেশি ফ্লুইড জমবে বেশি শ্বাসকষ্ট, কাফও থাকতে পারে, ঠিক আছে। এবং কাফ আছে মানে মনে রাখবা রেসপিরেটরি একটা প্রবলেম। যদি কারো বলে যে আচ্ছা আমার কাফ হয়েছে, তার মানে তার লাঙে কিছুটা হয়তো বা লাঙেই হয়েছে কোনো একটা ঝামেলা, সেটা হতে পারে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, হতে পারে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বা কোনো একটা জায়গায়, বাট লাং রিলেটেড প্রবলেম। এবং কাফটা ইউজুয়ালি ড্রাই হয়, প্রোডাক্টিভ হয় না, অর্থাৎ লাঙে কাফের সাথে স্পুটাম বের হয় না, ঠিক আছে। প্রোডাক্টিভ কাফ কোথায়? প্রোডাক্টিভ কাফ কিন্তু আমরা লাঙের অনেক কন্ডিশনেই পাইতে পারি, যেমন হচ্ছে গিয়ে আমরা সিওপিডি, এটাতে খুবই বেশি প্রোডাক্টিভ কাফ হয়, ব্রঙ্কিয়াকটিসিস, এটাতে খুবই বেশি প্রোডাক্টিভ কাফ হয়। সো এই জিনিসগুলো কিন্তু আমরা জানবো এক এক করে যখন আমরা পড়তে থাকবো। আচ্ছা, এখন আসা যাক যে সিস্টেমিক সিমটমসের মধ্যে যেমন ফিভার, ওয়েট লস, নাইট সোয়েটস এগুলো থাকতে পারে, ঠিক আছে। কারণ দেখো আলটিমেটলি প্লুরাল ইফিউশন যে কারণে হয়েছে আমি আগেই বলে আসছি, যদি টিবির কারণে হয় তাহলে যেমন ধরো নাইট সোয়েটস থাকতে পারে, বা ওয়েট লসের বিষয়টা ক্যান্সারের ক্ষেত্রে থাকতে পারে, ফিভার এটা ধরো নিউমোনিয়ার দ্বারা প্লুরাল ইফিউশন হবে, সেক্ষেত্রে তো ফিভার থাকবে, টিউবারকুলোসিস হলে ফিভার থাকবে। সো কী কারণে টিউবারকুলোসিস হয়েছে, কী কারণে প্লুরাল ইফিউশন হয়েছে সেটার উপর ডিপেন্ড করে বিভিন্ন সিস্টেমিক সিমটমস বা বিভিন্ন সিমটমস কিন্তু থাকবে, ঠিক আছে। যেমন ধরো যদি এসএলির কারণে হয়, এসএলির কারণে যদি হয় একটা অটোইমিউন ডিজিজ, সেটার কারণে হতে পারে। তো এসএলির কারণে হলে অনেক বেশি ফটোসেন্সিটিভিটি থাকবে, লাইটে গেলে অনেক বেশি প্রবলেম হবে, তারপরে বাটারফ্লাই র্যাশ পাওয়া যেতে পারে, স্পেশালি ওমেনদের ক্ষেত্রে। আচ্ছা, এখন এটা গেল হলো কী কী সিমটমস, পেশেন্ট কী কী এসে কমপ্লেন করবে, আর কী কী সাইন্স আমি পাবো অ্যাজ এ ফিজিশিয়ান, আমি ডক্টর হিসেবে, সেগুলো হচ্ছে এখানে। হ্যাঁ, আমরা ডালনেস পাবো, ডালনেস বলতে বোঝানো হয়েছে যে আমি যখন পারকাস করবো, পারকাস কেমন করে এটা তো আমরা জানি। তো পারকাশন করতে গেলে আমরা কিন্তু যেই জায়গাটা এফেক্টেড হবে, যেই সাইডে ইফিউশন হয়েছে এবং যে রিজনটুকুতে ইফিউশন হয়েছে, স্পেশালি নিচের দিকে আমি কিন্তু ডাল পাবো। হ্যাঁ, নর্মালি থাকে নর্মালি রেজোনেন্ট থাকে, কিন্তু আমি এই পার্সনের ক্ষেত্রে বাড়ি দিলে পারকাশন করে ডাল পাবো, কোনো রেজোনেন্স পাইতেছি না, ঠিক আছে। এটা একটা বিষয়। এবং আমি যখন স্টেথোস্কোপ কানে দিয়ে দেখার ট্রাই করবো, ওখানে পেশেন্টের চেস্টে আমার কানে দেবো হচ্ছে ইয়ারপিস এবং পেশেন্টের চেস্টে তো ডায়াফ্রাম দিব। তো দিয়ে যখন আমি এক্সামিনেশন করবো তখন দেখবো যে ব্রেথ সাউন্ড পাইতেছি না বললেই চলো, অনেক বেশি ডিক্রিজড হয়ে গেছে, কারণ ওখানে অনেক বেশি ফ্লুইড, ঠিক আছে। ওই ফ্লুইডগুলো কী করবে, এয়ারকে ডিসপ্লেস করে দেবে, ফলে আমি কারণ ইয়ারের কারণে আমি পাইতাম, ঠিক আছে। কিন্তু এখন আমি কোনো ব্রেথ সাউন্ডস পাবো না। আচ্ছা, এখন আসো যে যদি তবে নিউমোনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডস পাই, হ্যাঁ, নিউমোনিয়ার ক্ষেত্রে। বাট প্লুরাল ইফিউশন যে রিজনটি তৈরি হয়, প্লুরাল ইফিউশন সাধারণত নিচের রিজনে বেশি হয়, একেবারে নিচের দিকে, অর্থাৎ ডিপেন্ডেন্ট পার্টে। বাট নিউমোনিয়া উপরের দিকে হতে পারে, তখন সেই জায়গায় ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যেতে পারে। বাট নিচের দিকে তখন আমরা ব্রেথ সাউন্ড পাবো না, বা পাইলেও খুব ডিক্রিজ থাকবে। প্লুরাল যে ফ্রিকশন রাব, এই রাব হচ্ছে শোনা যেতে পারে, কিছুটা শোনা গেল, এবং চেস্ট এক্সপান্ড ঠিকভাবে করবে না এফেক্টেড জায়গাতে বা এফেক্টেড সাইডে। যদি রাইট সাইডে হয় তাহলে রাইট সাইডে, লেফট সাইডে চেস্ট কিন্তু এক্সপানশন করবে না। এই যে চেস্ট এক্সপানশন বলো বা সাউন্ড বলো, ব্রেথ সাউন্ড বলো, পারকাশন বলো, এগুলো সব আমাদের চেস্ট এক্সামিনেশনের পার্ট। বাট তোমার মনে রাখতে হবে যে প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে কোন জিনিসগুলো ডিক্রিজ থাকে বা কোন জিনিসগুলো হয়। ট্রাকিয়াল ডিভিয়েশন হতে পারে অপোজিট সাইডে, ঠিক আছে, মানে যেই সাইডে ঝামেলা হয়েছে তার অপোজিট সাইডে হচ্ছে হবে, এবং সাধারণত ম্যাসিভ হইলে তখনই ম্যাসিভ প্লুরাল ইফিউশন হইলে মেনলি এগুলো ডিভিয়েশন হয়, ঠিক আছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, যদি এমন হয় যে ব্রেথলেসনেস এটাই একমাত্র সিমটম, তাহলে ইফিউশন এটা কিন্তু অনেক বেশি স্লোলি প্রোগ্রেসিং হতে পারে এবং অনেক বেশি লার্জ হতে পারে আস্তে আস্তে। তো এই জন্য এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যদি ব্রেথলেসনেস থাকে তাহলে এটা খুবই ডেঞ্জারাস ভেবে নিতে হবে। ওকে, আচ্ছা, আমি এখানে যে কথাগুলো লিখছি এগুলো সবই কিন্তু ডেভিডসন থেকে নেওয়া। কই থেকে নেওয়া? ডেভিডসন থেকে নেওয়া। হ্যাঁ, ডেভিডসন থেকে নেওয়া। সো আমি নিজে পরবর্তীতে একটু সাজায় বসে এখানে আনছি। এখন আসলে যে টাইপ অফ প্লুরাল ইফিউশন, তাহলে আছে ট্রানজুরেটিভ আর আছে হচ্ছে কি আমাদের এক্সুরেটিভ। তো ট্রানজুরেটিভ কি, এক্সুরেটিভ কি, সেই জিনিসগুলো আমি বলছি। এখন তোমার যেটা জানতে হবে যে ট্রানজুরেটিভ প্লুরাল ইফিউশন এটা কোন ক্ষেত্রে হয়। এটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, লিভার সিরোসিস, নেফ্রোটিক সিনড্রোম, পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলো, এই সকল কন্ডিশনে আমি যে প্লুরাল ইফিউশনগুলো পাবো সেগুলো হচ্ছে ট্রানজুরেটিভ, অর্থাৎ এখানে ফ্লুইড পাবো। ফ্লুইডগুলো লিকেজ হয়ে এরা হচ্ছে মেনলি এই টাইপের প্লুরাল ইফিউশনটা হচ্ছে, ঠিক আছে, ফ্লুইড লিকেজ। আর এক্সুরেটিভ হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে, এবং নিউমোনিয়ার ক্ষেত্রে যে প্লুরাল ইফিউশনটা হয় সেটাকে আমরা প্যারানিউমোনিক ইফিউশন বলি। তারপরে টিউবারকুলোসিস, পালমোনারি ইম্বলিজম, কানেকটিভ টিস্যু ডিজিজের মধ্যে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এগুলা, এবং ম্যালিগনেন্সিস। তারপরে পোস্ট সার্জিক্যাল বা ট্রমাটিক ইঞ্জুরির পরেও কিন্তু ইফিউশন হতে পারে প্লুরাল স্পেসে, প্লুরাল ক্যাভিটিতে। তো এটা হলো ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যাওয়ার কারণে। এবং ক্যাপিলারি পারমিবিলিটি কেন বেড়ে যায়? ওই যে বললাম যে কোনো একটা ইনফেকশনের কারণে এটা হতে পারে, ক্যান্সারের কারণেও হতে পারে, বা ইনফ্লামেশনের কারণে এটা হতে পারে। সো এই সকল কন্ডিশনগুলোতে, সো দেখো এই যে নিউমোনিয়া এটা একটা ইনফেকশন, টিউবারকুলোসিস এটা ইনফেকশন, তারপর হচ্ছে পালমোনারি ইম্বলিজম এটা এই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তারপরে কানেক্টিভ এগুলা কিন্তু আমাদের সিস্টেমিক বিভিন্ন, বা আমরা বলতে পারি যে আমাদের কানেক্টিভ টিস্যু বিভিন্ন ডিজিজ, অটোইমিউন ডিজিজ, সেই ক্ষেত্রে হতে পারে, ম্যালিগনেন্সির ক্ষেত্রে হতে পারে। সো এই কন্ডিশনগুলোতে এক্সুরেটিভ হবে, ঠিক আছে। আর স্টার্লিং ফোর্স মানে কি? স্টার্লিং ফোর্স মানে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক এবং অনকোটিক যে প্রেশার, এটাকে মেনলি আমরা স্টার্লিং ফোর্সেস বলি। তো এগুলো আমরা ফিজিওলজিতে পড়ে আসছি, এবং এগুলো মেনলি আমাদের এই যে লিভারের সিরোসিস বলো, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বলো, নেফ্রোটিক সিনড্রোম, এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড। এই জিনিস প্লুরাল ইফিউশনের কজ কী কী? হ্যাঁ, তো এর মধ্যে দেখো এই যে অনেকগুলোতে স্টার দেওয়া আছে। তো স্টার দেওয়া বলতে বোঝানো হয়েছে এগুলোতে বাইল্যাটারাল ইফিউশন হতে পারে, যেমন নিউমোনিয়া, এগুলোতে কিন্তু ইউনিল্যাটারাল হয়, নিউমোনিয়া বলো, টিউবারকুলোসিস বলো, এগুলোতে ইউনিল্যাটারাল হওয়ার চান্সই বেশি। তার পাশাপাশি হচ্ছে কি, যেমন ধরো প্যানক্রিয়াটাইটিস, এটাতে ইউনিল্যাটারাল হয়, ঠিক আছে, কিন্তু বাইল্যাটারাল হয় হচ্ছে কার্ডিয়াক ফেলিওর, তারপরে তোমার হলো গিয়ে পালমোনারি ইনফ্রাকশন,
এই সকল কন্ডিশনগুলোতে। আবার হাইপোনাট্রিমিয়া, নেফ্রোটিক সিনড্রোম, লিভার ফেলিওর, ম্যালনিউট্রিশন। ঠিক আছে, এখন বলতে পারো ভাই ম্যালনিউট্রিশনে কীভাবে ইফিউশন হতে পারে। ম্যালনিউট্রিশনে যেটা হয় যে প্রোটিন অ্যালার্জি ম্যালনিউট্রিশন বলো, ফলে কি প্রোটিন কম খাচ্ছে, ঠিক আছে, প্রোটিন কম খাচ্ছে, এটা একটা বিষয়। তারপরে ধরো খাইলেও সেটা ঠিকভাবে অ্যাবজর্পশন হচ্ছে, ম্যালঅ্যাবজর্পশন। সো ম্যালনিউট্রিশনের ফলে যেটা হয় আলটিমেটলি লিভার কিন্তু প্রপার অ্যালবুমিন তৈরি করতে পারে না, ফলে আলটিমেটলি তো ইফিউশন বা ইডিমা হবে। আচ্ছা, তো কানেকটিভ টিস্যু ডিজিজে ওর বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন হতে পারে, যেগুলো নিয়ে আমরা জানবো যে কোন ক্ষেত্রে ইউনিল্যাটারাল হয়, কোন ক্ষেত্রে বাইল্যাটারাল হয়। ইউরিমিয়া বলতে অ্যাকুট কিডনি ইনজুরিতে বা মিক্সোডিমা, মেইস সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, যেখানে একজন ওম্যানের ওভারিয়ান টিউমার থাকে, পাশাপাশি প্লুরাল ইফিউশন থাকে। তার মানে কি ওভারিয়ান টিউমার থাকলেও প্লুরাল ইফিউশন হতে পারে এই সিনড্রোমটার কারণে, এটা আমরা জানলাম জাস্ট। আচ্ছা, তো এই প্লুরাল ইফিউশনের কজ নিয়ে আমরা এখন ইন ডিটেলসে জানবো, ঠিক আছে। তো এটা আমরা পরবর্তী ভিডিওতে মানে পরবর্তী দিন জানবো, যেহেতু আমাদের লেকচার 30 মিনিট, সো আমি বড় করতে চাচ্ছি না, আমরা ডেইলি 30 মিনিট করে হচ্ছে ডিভিশন পড়বো। তো আজকে এই পর্যন্তই ছিল।